ইমেজের ক্ষেত্রে এই সাইজগুলো ম্যাটার করে। স্কোয়ার, হরিজোনাল, ভার্টিক্যাল, এর হচ্ছে পিক্সেল সরাসরি 1200 পিক্সেল, 1920 ইন্টু 1080, 1080 ইন্টু 1920, এগুলো হচ্ছে পিক্সেল সাইজ। এই সাইজের হচ্ছে আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হবে। আপনি এটা যদি ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে এই পিক্সেল, আবার যদি কন্টেন্টও তৈরি করতে চান পিকচার কন্টেন্ট, সেটাতেও এটা হবে। মাল্টিপল টাইপের কন্টেন্ট আইডিয়া ফেসবুকে মূলত হয়ে থাকে, যে কন্টেন্ট আইডিয়া গুলো নিয়ে আগামী দিনে আমরা কাজ করতে পারি, যেগুলো হচ্ছে এই কন্টেন্ট আইডিয়া গুলো জেনারেট করার জন্য আমরা ব্যবহার করতে পারি মূলত ক্যানভা, তারপর বিভিন্ন ধরনের সেলিব্রেশন ডেতে আমরা পোস্ট করতে পারি, কিংবা অন্যান্য যে থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া গুলো আছে লাইক পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো থেকেও কিন্তু আমরা সেম কম্পিউটার কন্টেন্ট আইডিয়া নিতে পারি। লাইক আপনি যদি পিন্টারেস্টে গিয়ে হেলথ রিলেভেন প্রোডাক্ট লিখে সার্চ করেন, হেলথ দেখবেন অসংখ্য কন্টেন্ট চলে আসবে। সেই কন্টেন্ট গুলো আপনি রিক্রিয়েশন করতে পারবেন ক্যানভার মাধ্যমে। ক্যানভাতে সেই কন্টেন্ট গুলো নেন, সেই এলিমেন্ট গুলো বসান, বসে তারপর নিজে কাজ করুন, লোগো কালার কারেকশন চেঞ্জ করুন, লোগোটাকে চেঞ্জ করুন, কনটেক্সটটাকে চেঞ্জ করুন, ক্যানভা দিয়ে এগুলো সবই করা যায়। সো এই জিনিসগুলো করে আপনি নতুন কন্টেন্ট ডেভেলপমেন্টের আইডিয়া পাবেন। আর হচ্ছে সরাসরি কম্পিটিটর অ্যানালাইসিস। আপনি সেম যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই ধরনের প্রোডাক্ট নিয়ে অন্য কারা কাজ করে সেগুলো আপনাকে বুঝতে হবে, দেখতে হবে, তাহলে আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। সো এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কন্টেন্ট আইডিয়া, যেখান থেকে আপনি ক্যানভার মাধ্যমে নিতে পারবেন, বিভিন্ন ধরনের সেলিব্রেশন ডের নাম অনুযায়ী আপনি পোস্ট করতে পারবেন, পিন্টারেস্টের মাধ্যমে আইডিয়া নিতে পারবেন এবং কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন। এর চাইতে আরেকটু যদি এক ধাপ সামনের দিকে আপনি এগোনোর কথা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এই টপিকগুলো কন্টেন্ট আইডিয়ার ক্ষেত্রে, যেখানে আপনি এই টপিকগুলোর উপর বেস করে পুরো ফুললি কন্টেন্টটাকে ডেভেলপমেন্ট করবেন। সেখানে প্রথম হচ্ছে আস্ক কোশ্চেন। কোশ্চেন আস্ক কি? মনে রাখবেন, কন্টেন্ট মূলত পোস্ট করার কারণ এটা না যে আমার প্রোডাক্টটা বিক্রি হবে। কন্টেন্ট পোস্ট করার কারণ হচ্ছে পাবলিক যেন আমার চ্যানেলের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারে। চ্যানেল বলতে যে চ্যানেলের থ্রুতে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টগুলি করতেছেন, লাইক সেটা ফেসবুক হইতে পারে, ইউটিউব হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, এগুলোকে বলা হয় চ্যানেল মিডিয়া। সো এই মিডিয়াগুলোতে আপনি যে পোস্টটা করতেছেন সেই পোস্টটার সাথে যেন আপনার ক্লায়েন্ট ইন্টারাক্ট হয়, এঙ্গেজ হয়, এটা হচ্ছে আমাদের মূল ইন্টেনশন কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে। সো যদি আপনি সারাদিন খালি বলেন যে প্রোডাক্ট পারচেজ করেন, প্রোডাক্ট পারচেজ করেন, ক্লায়েন্ট কিন্তু আসলে প্রোডাক্টটা পারচেজ করবে না। সো ক্লায়েন্টকে এন্টারটেইন কিংবা ইনফরমেশন দিতে হবে যেন ক্লায়েন্ট ওটার সাথে কানেক্টেড থাকে। পরবর্তীতে আপনি চাইলে তাকে প্রোডাক্টের প্রমোশনের কথা বলতে পারেন, একটু পরে এটা নিয়ে কথা বলতে হবে যদিও। তো আস্ক কোশ্চেনের মধ্যে কি, আপনি এমন একটা পোস্ট করলেন যে পাবলিক আপনার প্রশ্নের জবাব দেয়, কমেন্টে জবাব দিতে পারে। সো আস্ক কোশ্চেন, পাবলিকের কোশ্চেন আস্ক করেন। যেমন লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে আপনি কোন ব্র্যান্ডের ঘড়ি পছন্দ করেন, তো পাবলিক এটা অ্যান্সার দিতে পছন্দ করবে। তারপর ট্রেন্ডিং টপিক, বিভিন্ন ধরনের ট্রেন্ডিং টপিক আছে, সে ধরনের ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি পোস্ট করতে পারেন। হইতে পারে যে এটা আপনার বিজনেস রিলেভেন্ট না, তবু আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করতে পারেন, নো ইস্যু। শর্ট শর্ট ছোট ছোট স্টোরি বলতে পারেন, মোরাল বলতে পারেন, প্রোডাক্টের ফটো আপনি আপলোড করতে পারেন। প্রোডাক্টের ফটো আপলোড করা মানে এটাই না যে প্রোডাক্টে আপনি কিনতে বলতেছেন। প্রোডাক্টের ফটো আপলোড করা বলতে আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি আপনার প্রোডাক্টের র ফুটেজ, আপনার প্রোডাক্টটা যে প্রিপেয়ার্ড হয়, প্রোডাক্টের যে স্টোরি, সেই প্রোডাক্ট স্টোরি কি, কোন কাজে ব্যবহার হচ্ছে, হাতে নিয়ে একটা ছবি কিংবা এরকম একটা ছবি তোলা, এই টাইপের ছবি কন্টেন্ট আপনি পোস্ট করতে পারেন। তাহলে বলতে পারেন যে ভাই আমরা তো ডিজিটাল মার্কেটিং সিপিএ করতেছি, এই প্রোডাক্ট আমরা ধরতে পারি না, দেখতে পারি না, এই প্রোডাক্ট এগুলি কিভাবে তৈরি করবো। সো ইউজিসি কন্টেন্ট কিভাবে তৈরি করে সেটা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেখবো, যে একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাচ্ছে, একটা প্রোডাক্ট নিয়ে হাতে নিয়ে ঘোরাচ্ছে, এরকম ধরনের ভিডিও কিভাবে বানানো যায় সেটা আমরা ইনশাআল্লাহ আগামী দিনে শিখবো। দেন ইনফোগ্রাফি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল টিপস আপনি প্রোভাইড করতে পারেন। এই টাইপের কন্টেন্ট আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। তবে গিভওয়ে দিতে পারেন, ডিসকাউন্ট সেলস নিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। ডাইনামিক ক্রিয়েটিভ, ডাইনামিক ক্রিয়েটিভ এটা আগে ছিল ফেসবুকে, বাট এখন আর নাই। ডাইনামিক ক্রিয়েটিভ একটা পোস্টের মধ্যে অনেকগুলো অ্যাকশন, এটা ল্যান্ডিং পেজের মধ্যে ডেভেলপমেন্ট করা যেত। দেন হচ্ছে ট্যাগলাইন পোস্ট করতে পারেন, কিভাবে পোস্ট এই প্রোডাক্টটা ব্যবহার করবে সেটা নিয়ে আপনি পোস্ট করতে পারেন, প্রোডাক্টের রিভিউ পোস্ট করতে পারেন, পজিটিভ কমেন্টস হইতে পারে, ঠিক আছে, রিভিউ হইতে পারে, সেগুলো পোস্ট করতে পারেন। এগুলো হচ্ছে কিন্তু কন্টেন্টের আইডিয়া। প্রতি মাসে যদি ভাগাভাগি করে আপনি 20টা কন্টেন্ট আইডিয়া জেনারেট করেন, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট। প্রতি মাসে যদি আপনি 20টা কন্টেন্ট আইডিয়া পোস্ট করতে পারেন একটা ফেসবুক পেজে, তাহলে পারফেক্ট। ওকে, তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই ধরনের টুলস গুলো আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ক্যানভা, এটা হচ্ছে ফটোপে, এটা হচ্ছে ক্যাপকাট। এগুলো ব্যবহার করলে আই থিঙ্ক সো আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন গুলো খুব বেশি সহজ হয়ে দাঁড়াবে। ওকে, কন্টেন্ট নিয়ে আর কার কোনো কোশ্চেন? ভাইয়া হ্যাঁ, জি বলুন, বলুন ম্যাম। এই যে মানে ক্যানভার মানে ডিজাইনিং, তারপর হচ্ছে এই জিনিসগুলো বা হচ্ছে ফেসবুকে টেমপ্লেট, এই ফটোশপের মাধ্যমে যে মানে একটা ইমেজ ক্রিয়েট করব, আবার
হচ্ছে ফেসবুকে পোস্ট দিব, এটা কি ভাইয়া মানে সিপিএ মার্কেটিং এ আমরা যে প্রোডাক্ট গুলো প্রমোট করব ওটা মানে ওটা কি ফেসবুকে পোস্ট করবো একটা পেজে? জি আসলে আপনি তো একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন না। যেমন ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি কিন্তু ভিডিও আকারে দেখাইছি, যেটা নিয়ে এখন কথা বলবো না। ফেসবুক পেজ ক্রিয়েট করতে বলেছিলাম একটা ক্যাটাগরি নিয়ে। একটা ক্যাটাগরি কি হেলথ। হেলথের মধ্যে আপনি সিবিডি অয়েল নিয়ে কাজ করতে পারেন, হেলথের মধ্যে কোনো আপনি হাইজিন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কিন্তু ক্যাটাগরি তো হেলথ, হেলথ লেভেল পোস্ট করেন। শুধুমাত্র যদি একটা প্রোডাক্টের উপর বেস করে করেন তাহলে তো আপনি কন্টেন্ট আসলে পাবেন না, অনেক বেশি সম্ভব না এটা করা। আচ্ছা ভাই, তাইলে মানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে মানে বিভিন্ন কন্টেন্ট বেস করে একটা পেজে মানে পোস্ট করব। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। কন্টেন্ট বানানোর জন্য ইংলিশ ভাষা, অবশ্যই কন্টেন্ট বানানোর জন্য আমরা ইংলিশ ভাষা ইনশাল্লাহ ব্যবহার করব। ওকে। তো এটা একটা আমাদের আইডিয়া, আমরা কন্টেন্ট আইডিয়া পেলাম। ঠিক আছে। কন্টেন্ট যখন আমরা পোস্ট করবো তখন আমাদের অবশ্যই কন্টেন্টে হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাশট্যাগটা কি পর বলতেছেন, তার আগে বলতে একটা পেজের একটা পোস্টের মধ্যে 5 থেকে 8টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। একটা পোস্টের মধ্যে 5 থেকে 8টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। হ্যাশট্যাগ ব্যাপারটা কি, একটা ফ্রেজ। এটা যখন আপনি হ্যাশ ব্যবহার করে কোনো একটা ওয়ার্ড লিখবেন তখন দেখবেন এটা ব্লু টিক হয়ে থাকে। এটা আপনার পোস্টটাকে একটা আলাদা ভ্যালু দেবে, র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। তো হ্যাশট্যাগ লেখারও কিছু একটা সিস্টেম থাকে, সেটা হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে একসাথে লেখা, আন্ডার স্পেস ব্যবহার করা যাবে না। হ্যাশট্যাগ যে সলিউশন লেভেল আন্ডার স্পেস ব্যবহার করলেন, এরকম যেন না হয়। হ্যাশট্যাগ ওয়ান টাইম ব্যবহার করবেন, সেটা হচ্ছে একসাথে লেখার চেষ্টা করবেন। আমি এটা বুঝতে পারছি, যেমন সলিউশন লেভেল, আই লাভ ইউ, যদি একটা অনেক বড় একটা লাইন হয় সেক্ষেত্রে ক্যাপিটালাইজেশন আপনি ব্যবহার করতে পারেন। ওকে, কিন্তু একসাথে লিখবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য কিছু টুল আছে, যেগুলো হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করার কিছু টুল। ডেটা ওপেন করে আমি দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে হ্যাশট্যাগ টুল। আপনি যদি লেখেন যে হেলথ, এরকম অসংখ্য হ্যাশট্যাগ আসবে এখানে। এখান থেকে দেখতে পারেন, এখান থেকে দেখতে পারেন। এত হ্যাশট্যাগ এতগুলি নেবেন না, এতগুলি না, ওই যে 5 থেকে 8টা হ্যাশট্যাগ নেবেন, এবং চাইলে আপনি এরকম হ্যাশট্যাগের সেট তৈরি করতে পারেন, যে 2টা 3টা 4টা হ্যাশট্যাগের সেট, এক একটা পোস্টের মধ্যে এক একটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করলেন। ওকে। সো পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করলে একটা এক্সট্রা একটা প্রায়োরিটি আপনি পাবেন, যেটা পোস্টারটা ভ্যালু দেবে, এবং ওই হ্যাশট্যাগ লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনার পোস্টটা সবার আগে আসার একটা সুযোগ থাকে। ওকে। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শুরু করার আগে আমাদের কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শুরু করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, এবং এই জিনিসগুলোর উপরে পরবর্তীতে আমাদের কাজ করতে হবে। প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে যে জিনিসগুলি দরকার, তার প্রথমটাই হচ্ছে একটা অথেন্টিক ফেসবুক আইডি দরকার পড়বে। অথেন্টিক ফেসবুক আইডি, অথেন্টিক ফেসবুক আইডি বলতে আমি কি বোঝাচ্ছি ভালোভাবে খেয়াল করবেন। অথেন্টিক ফেসবুক আইডি মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে হুবহু মিল আছে এরকম একটা ফেসবুক আইডি। হইতে পারে আপনার আইডি কার্ডের সাথে মিল নেই, তাহলে হয় আপনি ফেসবুক আইডিটা ঠিক করবেন, না নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন। হইতে পারে আপনার আইডি কার্ডই নেই, যার আইডি কার্ড আছে ওরকম একটা প্রোফাইল আপনাকে ব্যবহার করতে হবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য। এখন কথা হচ্ছে কেন এটা দরকার পড়ে। এটা দরকার পড়ার একমাত্র কারণ হচ্ছে, যদি আমাদের অ্যাড এর মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সরাসরি ফেসবুক অথরাইজ থেকে আমাদেরকে সাপোর্ট নিতে হয়। আর যখন এই সাপোর্টটা নিতে যাবেন তখন আপনার এই প্রোফাইলটা আইডি কার্ডের মাধ্যমে সাপোর্ট ভেরিফাই করতে হবে। ফেসবুক পেজ প্রোফাইল ভেরিফাই কথা বলতেছি না, সাপোর্টটা ভেরিফাই করার জন্য আপনার আইডি কার্ড সাবমিট করতে হবে। তাই ফেসবুক প্রোফাইলটা যেন হুবহু আপনার আইডি কার্ডের সাথে মিল থাকে। হয়তো আপনি আইডি কার্ডের নাম ভুল, বানান ভুল, ওই বানান ভুল দিয়ে আপনাকে কাজটা করতে হবে। আমি কি এটা বুঝতে পারছি? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না ভাই, ভাই আমার একটু কোশ্চেন আছে ভাই। আচ্ছা, বলুন। জি ভাই, মানে ইয়ে ফেসবুক অ্যাকাউন্ট যেটা মানে অথেন্টিক ক্রিয়েট করব, মানে নতুন যেটা বলতেছেন ওটা হচ্ছে যে এনআইডি কার্ডের মধ্যে আমার নাম যেরকম আছে ওই নামে মানে হুবহু ওই নামে দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করবো সেটাই, মানে জি, এখন আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। যদি আপনার থাকে তাহলে সেটা এডিট চেঞ্জ করতে পারেন, চাইলে এটাও করতে পারেন। ওকে। ওকে। পেমেন্ট গেটওয়ে লাগবে, অল কাইন্ড অফ। জি বলুন। আমি একটু কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমার ধরেন ফেসবুক আইডি আগের যেটা আছে সেটা রানিং আছে,
সবসময় ইউজ করি। এটা বাদ দিয়ে এখন হচ্ছে যেটা আপনি বলতেছেন, এটা হচ্ছে নতুন আকারে এটা তৈরি করতে হবে, তাই না? জি। অথেন্টিক যেটা, আচ্ছা এটা গেল। এখন আগেরটার ভিতরে আমার ধরেন পেজ আছে, সেটাও আমি ইউজ করতে পারবো না, যে পেজ সেগুলো ভিন্ন ধরনের। পারবেন। তার মানে আহ, ওইটা একটা ডিফারেন্ট টাইপের ছিল। এখন যদি পেজের নাম চেঞ্জ করে সবকিছু করি তাহলে সেটা আরেকটা বিষয়। হুম। তা এছাড়া তো হচ্ছে আগের আইডিতে কোনো মানুষ যেটা তার চিরাচরিত আইডি দিয়ে চলতেছে, সেটাকে তো আর এটার ভিতরে মিশাবে না। যদি আইডিটা ব্যান হয়ে যায় তাহলে তো অনেক না, কিছুই তার সাথে জড়িত। দেখেন ভাই, ক্রিটিক্যাল করলে যত ক্রিটিক্যাল করবেন তত ক্রিটিক্যাল, সহজে বোঝার চেষ্টা করেন। লাগবে মানে লাগবে, এটা কেমনে ম্যানেজ করবেন এটা আপনার বিষয়। ওইটাতে কি হবে, ওইটাতে হবে কি হবে না, কি সমস্যা হবে, সেটা এখন আপনি জাস্টিফাই করতে পারবেন না, হইলে বুঝতে পারবেন। ওইটা চিন্তা করার দরকার নাই, যতটুকু বলছি অতটুকু লিমিটেড। যে আপনার একটা অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে যেটা অ্যান্ডিকের সাথে ম্যাচ আছে, এটা হচ্ছে মূল কারণ। এটা দিয়ে আপনি চাইলে অন্য একটা তৈরি করতে পারেন, আর নাহলে নিজেরটা চেঞ্জ করতে পারেন। এটার পিছনে আরো অনেক হিস্ট্রি আছে, হিস্ট্রি বলতে গেলে ক্লাস শেষ হবে, যেগুলো আপনার জানার দরকার নেই। শুধুমাত্র এটা করলে বাকি যে সমস্যাগুলো আসবে সেগুলো সমাধান করা সম্ভব। আমি কি বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক এবং আছে। আমি নিজেও এই ফর্মুলাতেই কাজ করি। আমার দুইটা অ্যাকাউন্ট, ঠিক আছে, একটাতে অ্যাড আমি দিতেই পারি না, এই জন্য আরেকটা অ্যাকাউন্ট আমার ব্যবহার করতে হয়, যদিও ওটা পার্সোনালি ব্যবহার করার জন্য, শুধুমাত্র এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করার জন্য এটা আমি ব্যবহার করি। ওকে। Okay, ওকে, পেমেন্ট গেটওয়ে লাগবে এনি কাইন্ড অফ ডুয়াল কারেন্সি কার্ড, এনি কাইন্ড অফ ডুয়াল কারেন্সি কার্ড। এখন আপনার কাছে কার্ড থাকতে পারে যে কোনো ব্যাংকের, জাস্ট ব্যাংকে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে এটা কি ডুয়াল কারেন্সি কিনা আমার কার্ডটা। আর যদি ডুয়াল কারেন্সি না থাকে, তাহলে ডুয়াল কারেন্সি করার প্রসিডিউরটা কি সেটা ব্যাংকে জিজ্ঞেস করলে হবে, এক এক ব্যাংকে এক এক ধরনের নিয়ম। সো আপনার ব্যাংকে হেল্প নিতে পারেন শুধুমাত্র ডাচ বাংলা ছাড়া। ডাচ বাংলা কার্ড এখানে অ্যালাউড না। ডাচ বাংলা কার্ড ছাড়া আপনি যে কোনো ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনি আপনার কাজটা কন্টিনিউ করতে পারবেন। ডুয়াল কারেন্সি কিনা এটা জানার জন্য ব্যাংকে আপনাকে ফোন কল করতে হবে, কাস্টমার কেয়ারে ফোন করলেই তার ডিটেলস বলে দেবে, এটা আমি এখান থেকে বলতে পারবো না। যে কোনো কার্ড, যে কোনো মানে যে কোনো কার্ড দিয়ে করা সম্ভব যদি সেটা ডুয়াল কারেন্সি হয়। ওকে, পেপাল, পে ওনার সব দিয়ে করতে পারবেন। আর যদি আপনার কাছে কার্ড না থাকে তাহলে জিটিও ব্যবহার করে কার্ড আপনি নিতে পারবেন। ওকে, পেমেন্ট গেটওয়ে নিয়ে কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা প্রশ্ন আছে। বলো। বাংলাদেশে কি এখন পেপাল দিচ্ছে? যে কার্ডের কথা, জিটোয়ে থেকে যে কার্ডের কথা বললেন, তো ভাই আমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলেন, যে লেসন গুলা দেখে আসতে বলেছিলেন, ওইখানে আবার আপনি একটা জায়গায় উল্লেখ করলেন যে ওই কার্ডগুলা ব্যবহার কম করতে বা না করতে। যদি আপনার ডলার বাজেট বেশি হয় তখন এটা ব্যবহার করার দরকার নেই, তখন আপনি কুপনই ব্যবহার করেন। আর জার্নি শুরু করার জন্য এটা তো আসলে করতে হবে, এছাড়া তো উপায় নেই। আপনি তো নাহলে বুঝবেন না, জি, জি। শিখবেন কিভাবে। বাংলাদেশ থেকে কি পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায় এখনো? বুঝি নাকি বাংলাদেশ থেকে কি পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায়? এই ব্যাপারে আমি অবগত না। যার মনে হয় আমি দেখছি, মানে খুলতে দেখছি, আমি নিজে খুলে নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলো। বলছিলাম যে এই ডুয়েল কারেন্সি কার্ড কি ওই যে জি2এ কার্ড ওইগুলো, নাকি ব্যাংক অ্যাকাউন্টের যে আপনার ইসের কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ম্যাম, এগুলো? আমার মনে হয় আপনি ক্লাসে উপস্থিত ছিলেন না। আপনি উপস্থিত ছিলেন না, ভিডিও লেসনটা আবার একটু দেখে নেবেন যখন এটা রেকর্ড প্রোভাইড করা হবে। ওকে ম্যাম। আচ্ছা। অনেক ভাই, আচ্ছা ভাই, আমি যে কোনো ব্যাংক থেকে এরকম ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে মানে পেমেন্ট গেটওয়ে কাজটা করতে পারবো? জি, মানে ঠিক আছে ভাই, okay. সেই ব্যাংকে কি আমার অ্যাকাউন্ট থাকা লাগবে? এটা ব্যাংকে গিয়ে কমিউনিকেট করবেন, এক ব্যাংকে এক ধরনের নিয়ম, আচ্ছা। আমি যেটা বললাম। ভাই আমরা এই কস্টটা কমাইতে পারি কিভাবে? যেমন যে এক্সট্রা ট্যাক্স কাটবে, তারপরে আবার বিল নাই বাইরে এখানটা সরাসরি কার্ড ব্যবহার করা, যদি কোনো ফ্রেন্ড থাকে কিংবা যদি কোনো কেউ থাকে তাহলে সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন, যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে তার কাছ থেকে কার্ড নিয়ে। ওকে। ওকে, তো ফেসবুক পেজ দরকার পড়বে আমাদের একটা, যে কোনো একটা ফেসবুক পেজ, যেটা যে ক্যাটাগরিতে আপনি কাজ করেছেন একটা ফেসবুক পেজ লাগবে, কারণ প্রোফাইল দিয়ে অ্যাড ডান করা যায় না, ফেসবুক পেজ লাগে। অ্যাড পেজের মাধ্যমে হচ্ছে অ্যাড গুলো শো হয়। এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে। এই আইডিয়া যদি না থাকে তাহলে কিন্তু ফেসবুক অ্যাড দিতে গিয়ে আপনি আটকে যাবেন।
প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কেন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, এই টাইপের জিনিসপত্র আপনাকে জানা লাগবে। ওকে, সো ভাইয়া বলুন। বলছিলাম, কিছু মনে করেন না, বলছিলাম যে একজন মানুষ কয়টা ফেসবুক পেজ করতে পারবে? অসংখ্যগুলি করতে পারে, এটা আসলে লিমিটটা আমার জানা নাই, কিন্তু অনেকগুলি পারে এটা আমি জানি। ও, আর আমরা তো ধরেন সিপিএ মার্কেটিং নিয়ে যদি কাজ করি ফেসবুকে, তাহলে জি। আমাদের তো অনেকগুলো ক্যাটাগরি আছে, সফটওয়্যার ডাউনলোড, এগুলোর জন্য আমরা কিরকম নাম দিব একটা পেজের? এটার জন্য কিন্তু একটা ভিডিও লেসন দেওয়া হয়েছে, আপনি কি ভিডিও লেসনটা দেখছেন? সলিউশন লেভেল, সেটা সল- সেই ওটা ভিডিওটা তো আমি, দেখছিলাম। হ্যাঁ, কেন ওই নামটা কেন দেওয়া হয়েছে? ভাই এটা এক শুধুমাত্র একবার তো ওইটার দেখছি নাম, তো পুরো মনে নেই। ঠিক আছে, এটা কমপ্লিটলি দেখবেন তাহলে বুঝতে হবে। এটা ডিপেন্ড করে আসলে কোন ক্যাটাগরি, না এই ক্যাটাগরির উপর বেস করে ফেসবুকের একটা নাম এটা তৈরি আমার করতে একটু হবে। জটিল লাগতেছে। এটা প্র্যাকটিস, ম্যাম, প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে হবে, এটা একবারে তো হবে না। আবার একটু বলেন ভাইয়া। বলে এটা প্র্যাকটিস করতে করতে হবে, এটা তো একবারে হবে না। এন্ড প্লাস এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ও, যে আপনি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে নাম সিলেকশন করবেন, প্রোডাক্টের উপরে না। হ্যাঁ সেটাই, আমি কি এখন ধরেন ক্যাটাগরি ধরেন আমার 6টা, আমি কি 6টা পেজ করব, নাকি একটা পেজের মধ্যে আমি 6টা বিজ্ঞাপন দিতে পারবো? না, এটা পারবেন না, একটা ক্যাটাগরির জন্য একটা ফেসবুক পেজ। আর আপনি তো 6টা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না, তো আপনি কি 6টা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন? না, সাপোজ আমি বলতেছি যদি করি এটা আর যদি কি। হয়তো অথবা এইসব শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে বলছে একদম ক্লাসের শুরুতে, এগুলো আপনার মাথা নষ্ট করবে। যেটা করবেন সেটা করেই ফেলবেন। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরেন কয়টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবো? আপনি অসংখ্য 1000 ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন, কেউ মানা করবে না, কিন্তু আমি বলছি একটা ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করার জন্য প্রথমে। ও আচ্ছা ঠিক আছে। ওকে, ফেসবুক মার্কেটিং করার সময় এই জিনিসপত্রগুলো ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আমাদের থাকতে হবে। সেটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভটা কি, ফেসবুকের কাছে আমরা কি চাই। বলেন না ফেসবুকের কাছে আমরা সেল চাই, এটা আসলে ফেসবুক দিতে পারে না, কোনো মিডিয়া বাইং প্ল্যাটফর্ম দিতে পারে না সেল। তারা শুধুমাত্র ক্লায়েন্টের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেয়, যদি প্রোডাক্টটা ঠিক থাকে তাহলে আপনি সেটা বিক্রি করা সম্ভব, বিক্রি হয় আসলে। সো পয়েন্ট ইজ দ্যাট, যে অবজেক্টিভ ফেসবুকের কাছে আপনি কি চান সেটা আপনাকে জানতে হবে। অডিয়েন্স কারা সেটা আপনাকে বুঝতে হবে, তারা কোথায় থাকে সেটা আপনাকে জানতে হবে। তারা কারা, তারা মেল না ফিমেল, ঠিক আছে, তাদের এইজ কি, তাদের জেন্ডার কি, এগুলো জানতে হবে। কোথায় অ্যাড রান করবেন, কোন কান্ট্রি, কোন লোকেশন, এটা আপনাকে জানতে হবে। কত ডলার অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, ডেইলি অ্যাড রান করবেন নাকি মান্থলি অ্যাড রান করবেন, এটা আপনাকে জানতে হবে। কোন টাইপের অ্যাড রান করবেন, পিকচার অ্যাড রান করবেন নাকি হচ্ছে ভিডিও অ্যাড রান করবেন নাকি ক্যাজুয়াল অ্যাড রান করবেন, এগুলো আপনাকে জানতে হবে। অ্যাডটা প্লেস করতে মানে অ্যাডটা পাঞ্চ করতে হবে, রান করতে হবে, এবং পরবর্তী সেই অ্যাডটা ম্যানেজ করতে হবে। ম্যানেজ বলতে, যে যদি কোনো কিছু রিমুভ করতে হয় রিমুভ করবেন, যদি কোনো কিছু অ্যাড করতে অ্যাড করবেন, বাজেট শিডিউলিং হইতে পারে, টাইম বাড়ানো হইতে পারে, অ্যাড অফ করা হইতে পারে, তারপর আপনার ডিটেল টার্গেটিং এর মধ্যে কিছু চেঞ্জ করা হইতে পারে, এই বিহেভিয়ার এগুলো চেঞ্জ করা হইতে পারে, সেগুলো আপনি চেঞ্জ করবেন আপনার মতো করে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না ভাই। ভাইয়া বলছি যে আমরা তো সিপিএ মার্কেটিং এর জন্য কাজ করব, তা ক্যাম্পেইন অবজেক্টিভ ওইখানে দেখলাম যে অনেকগুলো আছে, এখন আমাদের জন্য কোনটা ভালো হবে? বলতেছি, আর একটা প্রশ্ন, বলো। সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করলে আমরা যে অ্যাড দেব সেটা কোন দেশের জন্য, মানে কোন দেশ ইউএসের জন্য। সিলেক্ট করব? হ্যাঁ, না আমি একটা ভিডিওতে দেখলাম যে আপনি বাংলাদেশ সিলেক্ট করছিলেন, এজন্য এটা দেখানোর জন্য, জিজ্ঞেস করলাম। বোঝানোর জন্য আমি আপনাকে দেখাইছি, ওরা তো অ্যাড রান করিনি, ইউএসের জন্য মানে অ্যাড রান করি। বাংলাদেশ সিলেক্ট করছেন, মনে হয় আমরা যদি অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে চাই, অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে তাই না? না, বাংলাদেশের অন্য কোনো বিষয়। কান্ট্রি সিটিগুলিতে আপনি জানেন না, অন্য কান্ট্রিতে আপনি চেনেন না, চেনেন বাংলাদেশ, তাই বাংলাদেশ দিয়ে উদাহরণটা আমি দিছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, এই জিনিসগুলো আমাদের দরকার, আই থিঙ্ক সো। ওকে, পরবর্তীতে আমরা চলে যাই। ফেসবুকের অ্যাড স্ট্রাকচার কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ফেসবুক অ্যাড স্ট্রাকচার, কারণ আগামী দিনে সাপোর্ট নেওয়ার জন্য এবং আগামী দিনে ভালোভাবে কাজ করার জন্য অ্যাড স্ট্রাকচারটা আপনাকে মুখস্থ করতে হবে। ফেসবুক মতো লেয়ার বেজ একটা সিস্টেম, যেখানে হচ্ছে একটার আন্ডার একটা থাকে, একটা ক্যাম্পেইনিং থাকবে, একটা ক্যাম্পেইনিং এর আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকবে, এবং একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকবে।
এটা মাথায় রাখতে হবে। ক্যাম্পেইন এর আন্ডারে অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে অ্যাড থাকে, একটার আন্ডারে অনেকগুলো, একটা ক্যাম্পেইন এর আন্ডারে এরকম 99টা অ্যাড সেট তৈরি করা যাবে এবং একটা অ্যাড সেটের আন্ডারে 99টা অ্যাড তৈরি করা যাবে। তো এটা আসলে আমরা করব না, আমরা একটা ক্যাম্পেইন এর আন্ডারে সর্বোচ্চ 6 থেকে 7টা অ্যাড সেট তৈরি করব এবং 2টার বেশি অ্যাড তৈরি করব না। ক্যাম্পেইনিং এর কাজ কি? ক্যাম্পেইনিং এর কাজ হচ্ছে অবজেক্টিভ সিলেকশন করা। ফেসবুক কাছে কি চাই প্রথমে এটা বলবো। আমি কি ফেসবুক কাছে লিংকে ক্লিক চাই, আমি কি ফেসবুক কাছে মেসেজ চাই, আমি কি ফেসবুক কাছে লিড কারো ইনফরমেশন চাই, সেটা ফেসবুককে বলতে হবে। অ্যাড সেটের মধ্যে আমরা সিলেকশন করব কি, আমার অডিয়েন্স কারা, তাদের বিহেভিয়ার কি, জেন্ডার কি, এজ কি, শিডিউল করব কখন কোন টাইমে, দিনে হবে না রাতে হবে, রাতে হইলে কোন টাইমে হবে সেটা সিলেকশন করা, এবং বাজেট কত ডলার অ্যাড দান করব, ডেইলি অ্যাড দান করব $1 করে, নাকি আমি 7 দিনের জন্য একবার $7 দিয়ে দেবো। এই জিনিসগুলো আমাকে বলতে হবে অ্যাড সেটের মধ্যে। আর অ্যাডের মধ্যে গিয়ে আমাদের অ্যাড ক্রিয়েটিভ সেট করতে হবে। অ্যাড ক্রিয়েটিভ ব্যাপারটা কি, যেটা পাবলিক দেখবে সেটাকে বলা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এখানে পিকচার হইতে পারে, ভিডিও হইতে পারে, ডিসক্রিপশন, হেডলাইন, অ্যাকশন বাটন, অ্যাকশন বলতে সাইন আপ, রেজিস্ট্রেশন, যে বাটনগুলো যে থাকে, গেট দিস অফার, গেট অফার, এই টাইপের বাটনগুলো মূলত অ্যাডের মধ্যে গিয়ে প্লেস হয়। তাহলে এখানে ইমেজ, ডিসক্রিপশন, হেডলাইন, বাটন সেটআপ, ভিডিও সেটআপ এগুলো করা হয়ে থাকে অ্যাড সেটের মধ্যে। মাল্টিপল ভাবে ফেসবুক এক অ্যাকাউন্টে আপনি যেতে পারবেন, এক গুগলে সার্চ করে যেতে পারেন, কিংবা ফেসবুকের সাইড বারের মধ্যে থাকে ফেসবুক অ্যাড, আর হচ্ছে অ্যাড ম্যানেজার, এই লিংকে ক্লিক করে যেতে পারেন। তো আমি ফেসবুকে সার্চ করতেছি সরাসরি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার সার্চ করলেই চলে আসবে, চলে আসছে। গো টু অ্যাড ম্যানেজার। এই যে অ্যাড ম্যানেজার চলে আসছে, এখানে দেখবেন অসংখ্য আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, এরকম মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আপনিও তৈরি করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট। তো এই যে অ্যাড অ্যাকাউন্টে দেখুন যে এই অ্যাড অ্যাকাউন্টে এর মধ্যে $12,000 আমি স্পেন্ড করছি, এটাতে $4,000, এটাতে $8,000, ঠিক আছে। আর এরকম অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, এই সব অ্যাড অ্যাকাউন্ট যে বলি যে এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। জাস্ট আ মিনিট। যেটা একটা অ্যাকাউন্ট, যেমন এটাতে প্রায় $600 আমি খরচ করছি। তারপর আরো কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে, কিন্তু এরকম কেন শো করতেছে? এটা একটা অ্যাকাউন্ট, এগুলো দেখবেন যে এগুলো সব টপ আপ করা, তার মানে যে বাইরের কান্ট্রি থেকে এগুলোকে আমি ব্যালেন্স লোড করে নিয়েছি। এভাবে করা যায়, আপনি যে ব্যালেন্স লোড করে নেবেন এখানে। এই যে দেখুন এখানে আমার $3,000 ছিল, $3,000 লোড করা হয়েছে, এখন পর্যন্ত প্রায় $400 আছে অ্যাকাউন্টে। এভাবে আপনি কাজ করতে পারবেন। এই যে মাস্টার কার্ড দিয়ে এটা করা। ব্যালেন্স লোড করার ক্ষেত্রে কি আপনি হেল্প করতে পারবেন আমাদের? অবশ্যই অবশ্যই, ব্যালেন্স লোড করার ক্ষেত্রে অবশ্যই হেল্প করতে পারবো। তো এরকম ভাবে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো মাল্টিপল ওয়ে আছে কাজ করার জন্য, যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা আপনি ইনশাআল্লাহ করতে পারবেন। ওকে, এটা কোনো বিগ ডিল না। কিন্তু এটা ব্যালেন্স লোড করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অ্যাট লিস্ট মান্থলি $500 বাজেট থাকতে হবে, তাহলে এই সহযোগিতা করা যা সম্ভব। মান্থলি $500 অ্যাট লিস্ট বাজেট থাকতে হবে। ওকে 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 সো এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট আসলাম। অ্যাড অ্যাকাউন্ট আসার পর আমাদের কাজ কি? অ্যাড অ্যাকাউন্ট আসার পর আমাদের কাজ হচ্ছে
অ্যাড অ্যাকাউন্টে যাওয়া, যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে গেলাম, অ্যাড অ্যাকাউন্টে গেলে এরকম দেখবেন আপনি অসংখ্য জিনিসপত্র দেখতে পারবেন, এগুলো সব অ্যাডের, এই মাল্টিপল টাইপের অ্যাড এখানে রান করা হয়েছে। ওকে, সো এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার প্রসেস। সো এখানে যখন আমরা ক্রিয়েট করবো তখন দেখবেন যে এই যে ক্যাম্পেনিং, এই যে অ্যাড সেট, এই যে অ্যাড, তিনটা লেয়ার থাকে, একটার আন্ডার আরেকটা থাকে, একটার আন্ডার আরেকটা থাকে। ওকে, সো এখানে যদি আমরা আসি, আবার একটু বুঝে নিচ্ছি যে ক্যাম্পেনিং আন্ডারে আমাদের কাজ হচ্ছে অবজেক্টিভ সিলেকশন করা, অ্যাড সেটের আন্ডারে আমাদের কাজ হচ্ছে বাজেট, শিডিউল, অডিয়েন্স প্লেসমেন্ট সেট করা, আর অ্যাড এর মধ্যে ক্রিয়েটিভ সেট করা। এটা হচ্ছে আমাদের মূল কাজ। এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে যখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করবো, মাল্টিপল টাইপের অ্যাড, যে আপু যে বললো একটা, যে আমাদের জন্য কোন অ্যাডটা বেটার হবে সেটা আমরা শিখবো তখন, যে মাল্টিপল টাইপের অবজেক্টিভ এবং বুঝতে হবে কোন অবজেক্টিভের কাজ কি। তো আজকে আমরা অবজেক্টিভ নিয়ে একটু কথা বলবো। অবজেক্টিভ, আচ্ছা অবজেক্টিভ নিয়ে একটু সবার শেষে কথা বলি। পেমেন্ট গেটওয়ে এটা কথা বলিনি। পেমেন্ট গেটওয়ে ফেসবুকের মধ্যে তিন ভাবে পেমেন্ট করা যায়। একটা হচ্ছে ক্রেডিট আর কি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড। এটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, যে কোনো কার্ড হতে পারে, কিন্তু ডুয়েল কারেন্সি হতে হবে। পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করা যায়, এবং কুপন এবং অ্যাড ক্রেডিট। অ্যাড ক্রেডিট যেটা বললাম, যে টপ আপ করে নেওয়া, এটার মাধ্যমেও করা সম্ভব। কুপন এবং অ্যাড ক্রেডিটের মাধ্যমে করা সম্ভব। আপনি যখন ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর, অ্যাড ম্যানেজার আসার পর, এখান থেকে যে বিলিং এন্ড পেমেন্ট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এই যে অ্যাড মেথড আর হচ্ছে অ্যাড ফান্ড, দুটো অপশন পাবেন। তো অ্যাড পেমেন্ট মেথড, এখানে দেবে যে অ্যাড ক্রেডিট, ঠিক আছে, পেপাল, কার্ড, তিনটা অপশন আপনি পেয়ে যাবেন। ওকে, কার্ড ব্যবহার করতে পারেন যদি ছোট ছোট অ্যাড হয় কেস শেখার জন্য, যদি আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ড থাকে। কিন্তু আপনার থাকলেই হবে, ব্যাপারটা এরকম না যে কারো থাকলেই হবে, এরকম না যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কার্ডের নাম নাম মিল থাকতে হবে। আপনি যে কারো কার্ড দিয়ে এটা কাজটা করতে পারবেন। এটা একটা সুবিধা আছে ফেসবুকে, যে হুবহু এক হইতে হয় না, অন্যান্য প্ল্যাটফর্মে যেরকম এক হওয়া লাগে। তো হয় কার্ড, পেপাল আর কুপন। পেপাল যদি আপনার কাছে সাপোর্টেড হয় তাহলে করবেন, কিন্তু বাংলাদেশ থেকে যে পেপাল গুলো আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে কাজ করা সম্ভব না, ফেসবুক পেমেন্ট ডিক্লাইন করে দেবে। যদি বাইরের কান্ট্রির কারো কার্ড থাকে, পেপাল থাকে, যেটা লিগ্যাল ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা, সেই পেপাল ব্যবহার করলে আপনি রেজাল্ট পাবেন। এখানে সেই পেপালটা এখানে অ্যাড করা থাকবে, জাস্ট পেপালটা পেমেন্ট করার জন্য ব্যবহার করতে হবে। উনি আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড ওনাকে পাঠাবেন, উনি পেপালটা এখানে অ্যাড করবে, পরবর্তীতে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন। নাহলে ওনার পেপালের আইডি পাসওয়ার্ড নিতে হবে, দুটোর যে কোনো একটা। পেমেন্ট গেটওয়ে নিয়ে কার কোনো কোশ্চেন? ভাই কুপন কি আপনাদের কাছ থেকে কিনে নিয়ে অ্যাড করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু সবসময় ফেসবুকে কুপনটা অ্যাভেলেবল থাকে না। এর জন্য কার্ড ব্যবহার করা হচ্ছে বেটার। ফেসবুকে কুপন আসলে আমরা যে কুপনগুলো আপনাদেরকে প্রোভাইড করি, আইটিউন, ঠিক আছে, কিংবা হচ্ছে গিফট কার্ড, এগুলো হচ্ছে মূলত আপনার ইসের জন্য ব্যবহার করা হয়, বাল ট্রাফিক। সার্ভে যারা কাজ করে, না না, সার্ভে যারা কাজ করে তাদের কাছ থেকে হচ্ছে আমাদের এগুলি নেওয়া হয়। তো কিন্তু ফেসবুকের কুপনের, ঠিক আছে, প্রচুর চিট থাকে, যার কারণে মনে করেন যে এটা করে আমরা আসলে রেজাল্টটা সরাসরি দিতে পারি না। দেখা যায় যে একটা কুপন আমরা নিছি, আপনি বলতেছেন কুপন কাজ করে না, সে বলতেছে কুপন তো ঠিক আছে, তাহলে আমরা এটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। ডুয়েল কারেন্সি কার্ডে করলে তো সেটা তো চার্জ কাটবে মনে হয়। আপনি যদি ওই যে বাইরের কান্ট্রি কার্ড কেনেন তাহলে চার্জ কাটবেন। আর চার্জ কাটলে প্র্যাকটিস তো করেন। যদি আপনার এরকম হয় যে আপনি বাল্ক আকারে অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, তখন আমাদের কাছ থেকে হেল্প পাবেন। যে একবার বললো আমরা এই ব্যাপারে হেল্প করবো কিনা, অবশ্যই আমরা এই ব্যাপারে আপনাকে হেল্প করবো, নো ইস্যু, এরা চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ। কিন্তু ভাই সাপোর্ট সিস্টেমটা একটু উন্নত করলে আমাদের জন্য ভালো হয়। আমরা তো হঠাৎ প্রয়োজনে পাইতেছি না আর কি, এরকম হয় যে ফোন দিয়ে সবসময় পাই না। হ্যাঁ, এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখবেন আমাদের অল টাইম একটা ভ্যানাজুলের ট্রেনার দরকার, মেন্টর দরকার। আপনার তাড়াতাড়ি কাজ শিখে আমাদের সাথে যুক্ত হয়ে যান ট্রেনার হিসেবে কিংবা সাপোর্ট টিমে। ভাই একটা কথা বলবো? বলেন আপু। আমি প্রথম দিকে কিছু প্রশ্ন অ্যাড করছিলাম বুঝছেন ওই টিকিটে, তো এখনো সেটা প্রসেসিং চলতেছে। ঠিক আছে, ওটা আসলে আমাদের টিম মেম্বাররা তো একটু বেশি ট্যালেন্টেড লোকজন, অলস বলতে গেলে, এটা আসলে দেখেও দেখে না নাকি। আচ্ছা আমি এটা চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য, ওই ইস্যু টেনশন করেন না। আচ্ছা ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ওই আপনাদের পিছনের ক্লাস হাউ টু গেট $10 যে একটা ভিডিও ছিল আর কি,
জি, ওটা দেওয়া হয় না ভাই, এটা মাথায় আছে আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটার জন্য। ওকে, সো আমরা একটু কথা বলি হচ্ছে আমাদের অবজেক্টিভ নিয়ে। বলুন। অ্যাড ক্রেডিট সম্বন্ধে একটু যদি খুলে বলতেন। অ্যাড অ্যাড ক্রেডিট মানে কুপন অবলিক অ্যাড ক্রেডিট ছিল যেটা, ওটা যদি একটু খুলে বলতেন। ক্রেডিটটা, অ্যাড ক্রেডিটটা কি? অ্যাড ক্রেডিট আর কুপন হচ্ছে দুই আলাদা জিনিস। অ্যাড ক্রেডিট আলাদা জিনিস। অ্যাড ক্রেডিট হচ্ছে যে ক্রেডিট পাওয়া যায়, ঠিক আছে, আপনি একজনকে যে দেবেন টপ আপ করে, সে আপনাকে প্রোভাইড করবে, এটা হচ্ছে ক্রেডিট। এটা আলাদা ধরনের অ্যাড অ্যাকাউন্ট, যেটাকে বলা হয় ক্রেডিট লাইনের অ্যাড অ্যাকাউন্ট। তারা আপনাকে টপ আপ করে দেবে, $এত লিমিট, $এত আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। তো এই সাপোর্টটা যদি আমাদের কাছে দরকার পড়ে, তাহলে আমরা প্রোভাইড করবো, যেটা বললাম। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো অবজেক্টিভ মূলত তিন ধরনের হয় ফেসবুকে। বলুন। ওই যে বলছিলাম ফেসবুকে ফ্রি মার্কেটিং এর জন্য যে এটা কি সচল আছে এখন? ফেসবুকে ফ্রি মার্কেটিং এর জন্য আমি আপনার কথা বুঝতে পারছি, প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়, আমাকে যদি ক্লিয়ারলি বলতেন আবার। ভাই আমি বাসের মধ্যে আছি তো, একটু নয় হবে। পরে কল দিন, তাহলে কল দিয়ে বলেন। আচ্ছা, পরে কল দিয়ে কথা বলি। ওকে, তো যেটা বলতেছিলাম, ফেসবুকের মধ্যে তিন ধরনের অবজেক্টিভ হয়। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কনসিডারেশন, আর একটা হচ্ছে কনভার্সন। ভালো করে খেয়াল করবেন। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস অ্যাড কখন দেওয়া হয়? যখন আপনার প্রোডাক্টটা সম্পর্কে কেউ জানে না, তখন আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা দেবেন। কনসিডারেশন অ্যাড কখন দেওয়া হয়? যখন আপনার প্রোডাক্ট সম্পর্কে পাবলিক জানে কিন্তু এর উপরে ইন্টারেস্টেড না, তখন কনসিডারেশন অ্যাড। আর কনভার্সন অ্যাড কখন দেবেন? যখন নাকি আপনার প্রোডাক্ট সম্পর্কে পাবলিক জানে, ইন্টারেস্টেড, কিন্তু এখনো সে পারচেজ করে নাই, এদেরকে বলা হয়, তাদেরকে আপনি কনভার্সন অ্যাড দেবেন। প্রথমে যদি আপনি কনভার্সন অ্যাড রান করেন, পাবলিক আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না, দেখে নাই, বোঝে না, সে কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেজ করবে না। এটা মাথায় রাখতে হবে। ডিপেন্ড করে কখন কোন পরিস্থিতিতে আপনার প্রোডাক্টটা আছে, কখন আপনি কোন পরিস্থিতিতে আছেন, সেই অনুযায়ী আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করতে হবে। সো এটাকে বলা হয় কোল্ড ট্রাফিক, এটাকে বলা হয় অন ট্রাফিক, আর হচ্ছে হট ট্রাফিক। কোল্ড ট্রাফিকের অ্যাড কাদেরকে বলা হয়? যারা প্রোডাক্টটা সম্পর্কে জানে না। অন ট্রাফিক, যারা প্রোডাক্টটা সম্পর্কে জানে কিন্তু ইন্টারেস্টেড না। এবং কনভার্সন টাইপের ট্রাফিক, যেটাকে বলা হট ট্রাফিক, যারা হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড কিন্তু এখনো পারচেজ করে নাই। সো এই তিনটাতে আবার অনেকগুলো অবজেক্টিভ আছে। এটা হচ্ছে ফেসবুকের পুরনো মডেল। এই পুরোনো মডেলটা দেখেন, নতুন মডেলটা একটু পরে আমি বলতেছি। পুরোনো মডেলে কিভাবে কাজ করে, যে অ্যাওয়ারনেস এর মধ্যে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে রিচ। কখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের অ্যাড দেওয়া হয়? যখন আপনার ইন্টেনশন কি, আপনি কি চান? আপনি চান আপনার এই পোস্টটা পাবলিক যত বেশি ইন্টারেস্টেড মানুষের কাছে পৌঁছাক, তত বেশি আপনার জন্য দরকার। আপনি চান যতটা সম্ভব রিলেভেন্ট ক্লায়েন্টের কাছে পৌঁছাক, ইন্টারেস্টেড পিপলের কাছে পৌঁছাক, তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড দেবেন। রিচ অ্যাড কখন দেবেন? যখন আপনি চান যে 100% ইউনিক মানুষের কাছে পৌঁছাক, তখন আপনি রিচ অ্যাড প্রোভাইড করবেন। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? একটা হচ্ছে যতটা বেশি ইন্টারেস্টেড পাবলিকের কাছে পৌঁছানো যায়, আর একটা লোক যদি ওভার ইন্টারেস্টেড হয়, তার কাছে একটা 20 বার 25 বার যাবে, কোনো সমস্যা নেই। যত বেশি ইন্টারেস্টেড তত বেশি তার কাছে যাক। আর রিচার্ড কি 100% ইউনিক লোকের কাছে যাবে। এখানে আপনি একটা অ্যাড ফ্রিকোয়েন্সি সেট করতে পারবেন, যে একটা অ্যাড একজন মানুষের কাছে কয়বার দেখবে, সে কি 5 বার দেখবে, 7 বার দেখবে, নাকি 10 বার দেখবে। এই ফ্রিকোয়েন্সিটা আপনি সেট করতে পারবেন রিচ অ্যাডের মধ্যে। এটা কি ক্লিয়ার? ওকে। কনসিডারেশন অ্যাডটা কি? যখন আপনার ইন্টেনশন হচ্ছে, যখন আপনার লিংকের মধ্যে ট্রাফিক দরকার পড়বে, ক্লিক দরকার পড়বে, তখন আপনি ট্রাফিক অ্যাড দেবেন। তাহলে ফেসবুক আপনার কাছে কেমন টাকা কাটবে? প্রতিটা লিংকে ক্লিক করার জন্য ফেসবুক আপনার কাছে টাকা কাটবে। এঙ্গেজমেন্ট অ্যাডটা কখন দেবেন? যখন নাকি আপনার ইন্টেনশন হচ্ছে, যখন আপনার ইন্টেনশন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার। যখন আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার দরকার, তখন আপনি এঙ্গেজমেন্ট অ্যাড ডান করবেন। তাহলে ফেসবুক আপনার কাছে কেমন টাকা কাটবে? প্রতিটা লাইক কমেন্ট শেয়ারের জন্য। ভিডিও ভিউ অ্যাড কখন দেবেন? যখন আপনার ইন্টেনশন হচ্ছে আপনার কি দরকার, আপনার দরকার হচ্ছে ভিডিওতে ভিউ, তখন আপনি ভিডিও ভিউ অ্যাড দেবেন। তখন ফেসবুক আপনার কাছে কেন টাকা কাটবে? ভিডিওটা ভিউ হওয়ার জন্য ফেসবুক আপনার কাছে টাকা কাটবে। এটা কি ক্লিয়ার, এই কনসেপ্টটা এভরিওয়ান? এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এটা যদি ক্লিয়ার হয় আমাকে একটু বলবেন যে এই যে অ্যাডটা, এটা কি টাইপের অ্যাড? এটা কি টাইপের অ্যাড আমাকে এটা বলুন। দেখুন এখানে
এই যে লিংক আছে, এখানে লাইক কমেন্ট শেয়ার করা যায়, এবং এটা ভিডিও। এটা কি ধরনের, এটা কি এঙ্গেজমেন্ট, এটা কি ট্রাফিক অ্যাড, নাকি এটা ভিডিও ভিউ অ্যাড, কোনটা? এঙ্গেজমেন্ট। এটা আসলে আপনি সরাসরি বলতে পারবেন না এটা আসলে কোন ধরনের অ্যাড। এটা আসলে সরাসরি বলা কিংবা বোঝা সম্ভব না। কারণ কি, এই অ্যাডটা, এটাকে বলা অ্যাড ক্রিয়েটিভ। এই অ্যাডটা আপনি ট্রাফিকও দিতে পারবেন, এঙ্গেজমেন্টও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। একই অ্যাড, একই রকম হুবহু দেখতে হবে। তারপর যদি অবজেক্টিভ যদি আপনি ট্রাফিক সিলেকশন করেন, তাহলে প্রতিটা লিংকে ক্লিক করার জন্য টাকা কাটবে। আর এঙ্গেজমেন্টটা যদি সিলেকশন করেন, তাহলে প্রতিটা লাইক কমেন্ট শেয়ারের জন্য টাকা কাটবে। আর যদি ভিডিওটা সিলেকশন করেন, তাহলে প্রতিটা ভিডিও ভিউ হওয়ার জন্য টাকা কাটবে। আমি কি বুঝতে পারছি? যেমন এখানে কাটতেছে। এই যে দেখুন, এই যে মেসেজের জন্য টাকা কাটতেছে, দেখছেন? মেসেজের জন্য সে টাকা কাটছে, কনভার্সন টাইপ হচ্ছে মেসেজ। তারপরে দেখুন এই যে লিডের জন্য টাকা কাটছে। এই যে দেখুন এঙ্গেজমেন্টের জন্য টাকা কাটছে, এতগুলি 14,000 এঙ্গেজমেন্ট হয়েছে, তাই সে টাকা কাটছে। আপনি কি বুঝতেছেন? এই যে মেসেজ মেসেজ কনভার্সনের জন্য টাকা কাটছে। এটা কি ক্লিয়ার যে প্রত্যেকটা রেজাল্ট গেইনের জন্য টাকা কাটবে? ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? জি ভাই। ওকে। সেম ভাবে অ্যাপ ইনস্টল, প্রতিটা অ্যাপ ইনস্টলের জন্য টাকা কাটবে। লিড জেনারেশন, লিড মানে হচ্ছে কারো ইনফরমেশন, তার ফোন নাম্বার, এগুলো টাকা কাটবে। মেসেজ, প্রতিটা মেসেজের জন্য টাকা কাটবে। ঠিক আছে? আচ্ছা, সত্যি কথা হচ্ছে ফেসবুক আসলে এগুলোর জন্য টাকা কাটে না। ফেসবুক টাকা কাটে তাহলে কিসের জন্য? ফেসবুক টাকা কাটে এই ইমপ্রেশনের জন্য। ইমপ্রেশনের জন্য টাকা কাটে। তাহলে যে দেখা যাচ্ছে মেসেজের জন্য টাকা কাটে, এটা আসলে এতগুলি ইমপ্রেশনে, এত ডলারে, এত রেজাল্ট আসছে, এই জন্য সে দেখাচ্ছে যে এটার জন্য সে টাকা কাটছে। কিন্তু যদি এরকম হইতো যে আপনার 5,000 ইমপ্রেশন হয়ে গেছে কিন্তু একটাও লিড আসে নাই, তাহলে 5,000 ইমপ্রেশনের জন্য ফেসবুক টাকা কাটতো। এটা ক্যালকুলেশন করে ফেসবুক দেখা, কিন্তু অরিজিনালি টাকা কাটে ইমপ্রেশনের জন্য। ইমপ্রেশন ব্যাপারটা কি? এই যে একটা অ্যাড একটু আগে আমরা দেখলাম, এটা দেখলাম না, এটা ছিল একটা ইমপ্রেশন। আবার নিচে গেলাম, আবার উপরে আসলাম, এটা হচ্ছে আরেকটা ইমপ্রেশন। আমি কি বুঝতে পারছি ফেসবুক মতো টাকা কাটে কিসের জন্য? ইমপ্রেশনের জন্য। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার না হলে আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবেন, কোনো সমস্যা নেই। এটা ছিল পুরনো মডেল। আর কনভার্সন হচ্ছে সেলস অ্যাড, এখন একটা অ্যাড সেলস অ্যাড। এটা হচ্ছে পুরনো মডেল। নতুন মডেলটা কি? নতুন মডেল হচ্ছে এটা। আপনি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করেন, তাহলে এখন আর আগের মতো না, এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ, সেল, এগুলো সব আলাদা আলাদা। এখন আপনার কাছে বলতে পারেন যে ভাই এখন তো আগের চেয়ে তো সহজ, আগে তো একটার মধ্যে আটটা ঢুকানো সব আলাদা আলাদা, কিন্তু এখানে তো ভেজাল হয়ে গেছে। ভেজালটা কি দেখুন, এঙ্গেজমেন্টের মধ্যে আপনি মেসেজ অ্যাড পাবেন, লিডের মধ্যে আপনি মেসেজ অ্যাড পাবেন, সেলস এর মধ্যে আপনি মেসেঞ্জার অ্যাড পাবেন। এন্ড তাহলে মেসেঞ্জার অ্যাড আপনি কই থেকে চালাবেন? আপনি ক্লিক দরকার, লিংক ক্লিক অ্যাড এখান থেকে পাবেন, ল্যান্ডিং পেজ ভিউ এখান থেকে পাবেন, কল এখান থেকে পাবেন, এঙ্গেজমেন্ট থেকে আপনি আবার কল পাবেন। ঠিক আছে? সেলস এর থেকে আপনি আবার কল পাবেন, তাহলে কল অ্যাড কোথা থেকে চালাবেন? ভিডিও ভিউ অ্যাড আপনি রিচের মধ্যে পাবেন, এঙ্গেজমেন্টের মধ্যে ভিডিও ভিউ পাবেন। তাহলে কোন জায়গা থেকে ভিডিও ভিউ অ্যাড চালাবেন? এটা ডিপেন্ড হচ্ছে আপনার এক্সাক্ট পয়েন্ট আসলে কি, পয়েন্ট অফ ভিউ কি, আপনি ফেসবুকে কি চান, কোন ভাবে চান। আর আপনি বলতেছেন যে আমার লিড মেসেজ দরকার, মেসেজ আমি পাবলিকের সাথে কমিউনিকেট করতে চাই, তখন আপনি এঙ্গেজমেন্ট থেকে মেসেঞ্জার অ্যাড চালান। যদি আপনি ভাবেন যে না, মেসেঞ্জারের মাধ্যমে আমি ক্লায়েন্টের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস চাই, তখন লিড থেকে আপনি মেসেঞ্জার চালান। যদি আপনি চান মেসেঞ্জারের মাধ্যমে পুরোটা সেলস কনভার্সন জেনারেট করতে চাই, তখন আপনি সেলস থেকে মেসেঞ্জার অ্যাড চালান। এটা বাংলাদেশ থেকে হয় না কনভার্সনটা, এটা বাইরের কান্ট্রি থেকে অ্যাভেলেবল মেসেঞ্জার সেল ব্যাপারটা। আমি এটা বুঝতে পারছি। আপনার লিড জেনারেট করা দরকার, তখন আপনি সরাসরি লিড ইনস্ট্যান্ট ফর্ম চালান। আপনার যদি মনে হয় যে না আমার ট্রাফিক দরকার, তখন ট্রাফিক থেকে আপনি লিংক ক্লিক চালান, ল্যান্ডিং পেজ ভিউ চালান। আমি কি বুঝতে পারতেছি? যদি আপনার দরকার যে ভিডিও প্রচুর পরিমাণ মানুষ ভিউ করুক, তখন আপনি অ্যাওয়ারনেস থেকে ভিডিও ভিউ চালান। আর যদি বলেন যে না, প্রচুর মানুষ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুক, তখন আপনি এঙ্গেজমেন্ট থেকে ভিডিও ভিউ চালান। এইভাবে আপনাকে বুঝে বুঝে ফেসবুকে অ্যাড অবজেক্টিভ সিলেকশন করতে হবে, তাহলে এখান থেকে একটা ভালো রেজাল্ট ইনশাআল্লাহ গেইন করা সম্ভব। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার না? কোনো সমস্যা নেই। আমি একদিনে বুঝি না, আপনি একদিনে কেমনে বুঝবেন? তো এটা নিয়ে আপনি টেনশন করেন না, এটা নিয়ে আপনি মাথা ব্যথাও করেন না। আস্তে 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 বুঝবেন। সবকিছু
আস্তে আস্তে জটিল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি পারবেন এটা আমি ভালো জানি, কনফিডেন্ট এই ব্যাপারে আমি। ওকে, জি ভাইয়া। ওকে, এটা টেনশন করেন না, ভিডিও লেসন গুলো ভালোভাবে দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু না, আমি তো পারতেছি না, বুঝতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিছু না ভাই। আমিও প্রতিদিন স্টাডি করি। আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি ওই যে এজেন্ট ডেভেলপমেন্ট শিখতেছিলাম, যে যে আপনারা যে বললেন যে সাপোর্ট ভালোভাবে পাওয়া যায় না, তো আমি ভাবতেছি যে একটা কাস্টম সাপোর্ট সিস্টেম কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। সো এটা নিয়ে আমি একটু পড়ালেখা করতেছিলাম। তো পড়ালেখা করতে হবে, এটা কোনো অল্টারনেটিভ মানে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়ালেখা করবেন এই ফিল্ডে কাজ করতে হইলে। কিছু করার নেই, নতুন নতুন আপডেট আসবে, আমিও পারি না, আপনিও পারেন না, আমি শিখবো, আপনারও শিখতে হবে। ভাইয়া আমাদের কি পিক্সেল সেটআপ করা শিখাবেন? জি, পিক্সেল সেটআপ করতে শেখাবো। আর ভাই আরেকটা জিনিস, সেটা হলো যে ভাইয়া ওই যে অ্যাডটা যে রান করবেন ওইটার রেজাল্টটা কি দেখাবেন? হ্যাঁ, দেখাবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? বই কোথায় পাবেন? আরে হয়তো রিসার্চ করে করে শিখতে হবে, রিসার্চ করে করে আগে দরকার আপনার কি দরকার সেটা আগে বুঝতে হবে, তারপর একটা সলিউশন কিভাবে পাওয়া যায় সেটা খুঁজতে হবে, এইভাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।